আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য উইকে প্রকাশিত একটি নিবন্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ২০২৩ সালের জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে বক্তব্য দিয়েছেন। অতীতেও আমি অনির্বাচিত রাজনীতিবিদদের মোকাবেলা করেছি শিরোনামের এই নিবন্ধে শেখ হাসিনা অতীতের শাসনামলকে স্বর্ণযুগ হিসেবে উপস্থাপন করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত বলে আক্রমণ করেছেন এবং ছাত্র জনতার অভ্যুত্থানকে বিদেশি ষড়যন্ত্রের রূপে দেখিয়েছেন। তবে এই নিবন্ধে অসত্য ও বিকৃত তথ্যের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়, যা সাধারণ জনগণ এবং দায়িত্বশীল গণমাধ্যমের জন্য হতাশাজনক। প্রিয় দর্শক, দ্য ইউকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে বিডিভিউসে আমরা একটা বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রচার করেছিলাম। আজ জানাবো আন্তর্জাতিক মিডিয়ায় কিভাবে শেখ হাসিনা ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছেন। প্রতিবেদনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকে। শেখ হাসিনার শাসনামলকে স্বর্ণযুগ হিসেবে দেখানোর প্রচেষ্টা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। স্বাধীন মানবাধিকার গবেষক ও আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুসারে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনী অন্তত ২৫৯৭ জনকে হেফাজতে হত্যা করেছে। অধিকারের প্রতিবেদন অনুযায়ী এই সময় ২৬৯৯টি বিচার বহির্ভূত হত্যা এবং ৬৭৭টি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ৪৫২০ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক মুশতাক আহমেদের ফেসবুক পোস্টের কারণে গ্রেপ্তার এবং কারাগারে মৃত্যুর ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক। শেখ হাসিনা নিবন্ধে লিখেছেন যে তিনি আয়নাঘরের মানবাধিকার লঙ্ঘনের কথা জানতেন না। তবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বিবিসি অনুসন্ধানী প্রতিবেদনের ফাঁস হওয়া অডিও রেকর্ডিং এবং মুক্তিপ্রাপ্ত বন্দীদের সাক্ষাৎকার প্রমাণ করে শিক্ষার্থীদের ওপর হত্যাযজ্ঞ ও দমন পীড়নে শাসক নিজেই অনুমোদন দিয়েছেন। এটি স্পষ্ট করে যে তার অজ্ঞতা দাবি বাস্তবতার সাথে সাংঘর্ষিক। ২০২৩ সালে জুলাইয়ে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছিল তা শেখ হাসিনা বিদেশি ষড়যন্ত্রের ফল হিসেবে উপস্থাপন করেছেন। এটি সম্পূর্ণ অসত্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র জনতার সংগ্রামের অবমূল্যায়ন। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় ১,৪০০ বেশি মানুষ প্রাণ হারান। জাতিসংঘের OHCHR অনুসন্ধানী প্রতিবেদনে হত্যাযজ্ঞের সাথে নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষ সম্পৃক্ততা শনাক্ত করা হয়েছে। ১১,৭০০-র বেশি মানুষ গ্রেপ্তার, বহু মানুষ গুরুতর আহত, পঙ্গু বা অন্ধ হয়েছে। শিক্ষার্থীরা যখন কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলেন, তখন সরকার পক্ষের সশস্ত্র বাহিনী, ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসন যৌথভাবে সহিংসতা চালায়। এই সময় শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বহুবিধ উদাহরণ রয়েছে। ১৫ বছরের শাসনামলে গোপন কারাগারে বহু রাজনৈতিক বন্দীকে হেফাজতে রাখা হয়। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাশেম প্রমুখ মুক্তি পেয়েছেন। তবে বহু নেতা ও নাগরিক এখনও নিখোঁজ। ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে সাংবাদিক ও নাগরিক সমাজের কণ্ঠ রোধ করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের গঠিত গুম তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী ১,৬৭৬টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৭৫৮টি খতিয়ে দেখা হয়েছে। শেখ হাসিনা নিবন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত বলে আখ্যায়িত করেছেন। এটি আংশিকভাবে সত্য হলেও সরকারটি একটি বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে। এটি গণ অভ্যুত্থানের ফল এবং গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নের অংশ। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র, যুবক ও নাগরিক সমাজের নানা দলে বিভক্তি লক্ষ্য করা গেছে। তবে জনগণ এখনও সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রচেষ্টা চালাচ্ছে।
শেখ হাসিনার নিবন্ধে যে মানসিকতা লক্ষ্য করা যায় তা হলো অতীতের দোষ ত্রুটি অস্বীকার এবং বর্তমান সরকারের উপর দায় চাপানো। এটি অস্বীকারের রাজনীতি এবং অসত্য চর্চার নিদর্শন। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে বিদেশি ষড়যন্ত্রের রূপে উপস্থাপন করে জনগণের সংগ্রামের অবমূল্যায়ন করেছেন। আগের নীতি অনুযায়ী তিনি একই কথা বারবার ঘুরিয়ে বলার মাধ্যমে সত্যকে বিকৃত করেছেন। লেখক হুমায়ুন আজাদ একবার বলেছিলেন, সত্য একবার বললেই হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। দিল্লি থেকে লিখিত নিবন্ধে শেখ হাসিনা এখন এই কৌশল অবলম্বন করছেন। শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান। এতে বিচার বহির্ভূত হত্যা, গুম, হত্যার নির্দেশ ও ষড়যন্ত্রের অভিযোগ। হাসিনা দাবি করছেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা ক্যাঙ্গারু কোর্টের প্রহসন। তবে বাস্তবে বিচার আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। শেখ হাসিনার নিবন্ধে অসত্য তথ্যের পুনরাবৃত্তি এবং অতীতের শাসনামলের স্বর্ণযুগ হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক কৌশল। তবে বাস্তবতা হল 15 বছরের শাসনামলে হাজারের বেশি মানুষ হত্যা বা গুম হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে নাগরিক সমাজ ও সাংবাদিক দমন হয়েছে। 2023 সালের জুলাই অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1400-র বেশি প্রাণহানি ঘটেছে এবং 11,700 বেশি মানুষ গ্রেফতার হয়েছেন। আন্তর্জাতিক আদালতে মামলা চলমান এবং রায় ঘোষণা হতে চলেছে। পতিত ফ্যাসিবাদী সরকারের সময় আয়নাঘর কুখ্যাতি পাওয়া বেশ কিছু গোপন কারাগারে অনেক দলমতের বন্দীদের বিনা বিচারে আটকে রাখার ঘটনা ঘটলেও ক্ষমতাচ্যুত শাসক শেখ হাসিনার দাবি তিনি এসব সম্পর্কে জানতেন না। জুলাই গণ অভ্যুত্থানকালে 1400 ছাত্র জনতা হত্যাকাণ্ড সহ দমনপীড়নের পেছনে খোদ হাসিনাই সমন্বয়কের ভূমিকায় ছিলেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দাবি মানবতা বিরোধী অপরাধে তার দায় নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশে বেশ কয়েকটি গোপন কারাগারের খোঁজ পাওয়া যায়, যেখানে বহু বছর ধরে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বন্দীদের আটকে রাখা হয়েছিল। অপহৃত এসব কারাগারে আটক থাকা হাসিনার আরও বহু সমালোচক ও রাজনৈতিক প্রতিপক্ষকে অবৈধভাবে হত্যা করার অভিযোগ এসেছে। হাসিনার পতনের পর গোপন কারাগার থেকে মুক্ত হয়ে এসেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম আরমান, রাজনীতিক মাইকেল চাকমা প্রমুখ। তবে গুম দশা থেকে ফেরা হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনের মতো নেতাদের। এসব ঘটনার দায় কার উপর বর্তায় জিজ্ঞাসা করা হলে হাসিনা বিবিসির কাছে দাবি করেন তিনি এসব জানতেন না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তদন্ত প্রতিবেদন অনুসারে জুলাই আগস্টে অভ্যুত্থান চলাকালে 1400-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো সামরিক অস্ত্র ও শটগানের গুলিতে মারা যান। হাজার হাজার ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন অনেকেই। অনেকের 2 চোখ, কারো কারো 1 চোখ অন্ধ হয়ে গেছে। 11,700-র বেশি মানুষকে র্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে। জাতিসংঘের ওই প্রতিবেদন অনুসারে এই হত্যাকাণ্ড সহ দমন পীড়নে সমন্বয়কের ভূমিকায় ছিলেন শেখ হাসিনা। এবছরের জুলাইতে বিবিসিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় জুলাইয়ে আন্দোলন চলাকালে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসির যাচাই করা রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং এসব হাসিনার সদস্যরা যেখানে আন্দোলনকারীদের পাবে তারা গুলি করবে।
গণমাধ্যমের দায়িত্ব হলো তথ্য যাচাই ও প্রমাণসহ উপস্থাপন করা, কিন্তু অনেক ক্ষেত্রে হুবহু অনুবাদ বা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যা সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে। সত্য ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সচেতন থাকা অত্যন্ত জরুরি। গণ অভ্যুত্থানের অর্জিত মান, শিক্ষার্থীদের ন্যায্য দাবি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের গঠন নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার অসত্য ও অস্বীকারের রাজনীতির বিরুদ্ধে সত্য উদ্ঘাটন এবং ন্যায়ের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার নিবন্ধ মূলত রাজনৈতিক কৌশল এবং পাঠকের কাছে সত্যকে বিকৃত করে উপস্থাপনের চেষ্টা। বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকারের অধিকার, মানবাধিকার এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য এ ধরনের অস্বীকার এবং অসত্য চর্চার বিরুদ্ধে সতর্ক থাকা অপরিহার্য। গণতান্ত্রিক আন্দোলন, মানবাধিকার লঙ্ঘন ও শাসক কর্তৃক অপতথ্য প্রচার সম্পর্কিত এই বিশ্লেষণ আমাদের স্মরণ করায় যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সম্ভব নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।